আজকে আমরা একটু ঋষভ পান্তকে নিয়ে গল্প বলবো। আমি আমাদের এই প্রজন্মের যত ক্রিকেটার তার ভেতরে বাংলাদেশের বাইরে যদি বলি তাহলে আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার, মানে আমার একটু দুষ্টু টাইপের ক্রিকেটার খুব পছন্দ, যে যারা অন ফিল্ড অফ ফিল্ড সবসময় দুষ্টুমিতে ব্যস্ত থাকবে এবং সেই সঙ্গে যখন ব্যাটিং করবে বা বোলিং করবে এখানে খুব অ্যাটাকিং থাকবে। এটা হচ্ছে আমার পছন্দের একটা ফরম্যাট। তো এই ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির পর ইন্ডিয়া থেকে আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার হচ্ছে ঋষভ পান্ত। তো সেটা কেন সেটা আর মনে হয় বুঝায় বলার দরকার নেই, কারণ পান্তের এই ক্যারেক্টারটা অলরেডি প্রুভেন, অলরেডি সবাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। বিশেষত এই চেন্নাই টেস্টে তো সে আরেকটা মজার কাণ্ড করছে, যেটা করে সে আরেকবার মনে করায় দিচ্ছে যে সে আসলে ঋষভ পান্ত। সে সম্ভবত মিড উইকেটে আমাদের ফিল্ডার ছিল না, সে শান্তরে ডেকে বলছে যে দেখো আমি তো এই দিক দিয়ে শট করব, তুমি মিড উইকেটে ফিল্ডার দাও নাই কেন। এবং শান্ত খুব দ্রুত একটা ফিল্ডার টেনে ওই পন্থ যে জায়গাটায় দেখাইছে পান্ত সেই জায়গাটায় ফিল্ডার দিচ্ছে। তো সে এই জাতীয় হাস্যরসাত্মক কাজ এর আগে ধোনিও কিন্তু একবার বাংলাদেশের সঙ্গে এই কাজ করছিল, যে ধোনি যে জায়গা থেকে ব্যাটিং করতেছে তার ব্যাটিংয়ের সময় যেসব জায়গায় ফিল্ডার থাকা উচিত তার একটা জায়গায় ফিল্ডার ছিল না, তখন সেও মাশরাফিরে বলছিল যে তুমি এই জায়গায় ফিল্ডার দাও না, এটা কিন্তু তোমার ভুল হচ্ছে। পরে মাশরাফি ওই জায়গায় ফিল্ডার দিছিল। তো যাই হোক, এই জাতীয় মজা তো মাঠে হয়ই। দেখলাম মিরাজ পান্তের লেস বেঁধে দিচ্ছে, এগুলো দেখতেও ভালো লাগে। এই যে পারস্পরিক সৌহার্দ্য, এগুলোই তো ক্রিকেট খেলা, তো মানে এটাই যে সুসম্পর্কটা বাড়বে পরস্পরের সঙ্গে। তো সেই জায়গাটায় পান্ত অন্য লেভেলের মানুষ। সে মাঠের বাইরে মাঠের ভেতরে সবসময় মজা করতেছে এবং সবার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। ওর সম্পর্কে একটা গল্প শুনছি, খুব সত্যি কিনা জানি না, কারণ আইপিএল তো অত মন দিয়ে দেখা হয় না। একবার নাকি ও বিরাট কোহলি ব্যাটিংয়ে নামতেছে ওর এগেনস্টে, তখন সে তার বোলাররে বলতেছে যে ভাই খুব ভালো জায়গায় বল করতেছে, এই যে নতুন ব্যাটসম্যান আসছে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, এই জায়গায় 2-3টা বল করলে আর চোখে দেখবে না। তো বিরাট কোহলি এটা শুনে ওর দিকে ফিরে তাকায় বলছে যে কি বললি তুই? তা বলতেছে ভাই এটা তুমি শুনো না, এটা বোলাররে ইন্সপায়ার করার জন্য বলতেছি। তা বলে তুই ড্রেসিং রুমে আয়। তা বলে তোমার ধারণা এরপরেও আমি ড্রেসিং রুমে যাবো? আজকে আমি সরাসরি বাইরের গেট দিয়ে চলে যাবো। এই হচ্ছে ঋষভ পান্ত। সে বিরাট কোহলির স্লেজ করতে খুব একটা দ্বিধা করে না এবং বিরাট কোহলির যে ভয় পায় সেটাও আবার বুঝায় দেয়। তো যাই হোক, মজা করে তো আর ঋষভ পান্ত হওয়া যায় না, মজা করে মহেন্দ্র সিং ধোনিও হওয়া যায় না। মহেন্দ্র সিং ধোনি বললে আপনাদের সামনে যে ক্যারেক্টারটা আসে, যে ওই সবার সামনে একটা পর্দা টেনে দিয়ে রাখে, এটা তো আসলে শুরু হয়েছে ও যখন একটু ম্যাচিউরড হয়েছে এবং মিডিয়া ওকে নিয়ে নানা রকম নোংরামি শুরু করার পরে। তার আগে ধোনিও পান্তের মতো খুব প্রাণ খোলা ছেলে ছিল, স্টিল সে প্রাণ খোলা। এখনও সে রাঁচি থেকে কলকাতা, রাঁচি থেকে বিভিন্ন শহর মোটরসাইকেল দাবড়ায় বেড়ায়, প্রাণ খোলা, কিন্তু মিডিয়ার সামনে সে একটা পর্দা দিয়ে রাখে। ফলে এখন আর প্রাণ খোলা চেহারাটা লোকেদের দেখাতে চায় না। কিন্তু ওকে তো ধোনির প্রথম ম্যাচ, অভিষেক ম্যাচ আমি মাঠে বসে দেখছি, সেই সময় সে মোটরসাইকেল নিয়ে কী সব করে বেড়াতো, এই লম্বা লম্বা চুল। ফলে ধোনির ওই প্রাণ শক্তিটা আমি দেখতে পাই ঋষভ পান্তের মধ্যে। ওই যে আবার সেই কথা যে শুধু প্রাণ শক্তি দিয়ে বা শুধু কিপিং করে ধোনির মতো এবং জোরে মারে, এটা দিয়ে তো আর ঋষভ পান্ত হওয়া যায় না। ঋষভ পান্তের ক্রিকেটীয় গুণটা দেখেন। প্রথমে যদি ঋষভ পান্তকে নিয়ে বলতে হয় তাহলে আমি বলবো যে ওর মার কথাটা না বললে হবে না। ওর মার নামটা দুর্ভাগ্যক্রমে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, যাই হোক তার জন্য শুরুতেই একটা প্রণাম থাকলো। ওর মা ওকে দিল্লি থেকে বেশ দূরের একটা শহরে প্রতিদিন ভোরবেলায় ট্রেন ধরে দিল্লিতে নিয়ে আসতেন তারক সিনহা বলে একজন কোচের কাছে। কারণ দিল্লিতে ওরা একটা আবাসন এফোর্ড করতে পারতো না, দিল্লি তো খুব ব্যয়বহুল শহর। দিল্লিতে যে ছেলের জন্য ছেলেরে নিয়ে একটা বাসায় থাকবে, আর ওর বাবা সম্ভবত মিড লেভেলের কোনো একটা কাজ করতেন, ফলে ওদের ওই এক্সপেন্স করার সামর্থ্য ছিল না। ফলে রোজ লোকাল ট্রেন ধরে ভোর রাতে, একদম এই যে আমাদের এখানে ফজরের আজান দেন না, ওরকম সময় উঠে প্রথম ট্রেনটা ধরে দিল্লিতে আসতো। তো ঋষভের জন্য ওই খাবার, টিফিন ক্যারিয়ারে করে খাবার, দুধ, এগুলো সঙ্গে নিয়ে ওর মা ওর সঙ্গে আসতেন। পিচ্চি ঋষভ, ওকে নিয়ে প্রতিদিন এই জার্নিটা করতেন। সারাটা পথ ছেলেটা ঘুমাতো। দিল্লিতে আসার আগে আগে ওর মা ওকে ডেকে দিতেন, তারপরে একটু খাওয়ায় তারক সিনহার কাছে দিতেন। সারাদিন ট্রেনিং করাতো, তারপরে আবার যেত। এটা মূলত উইকেন্ডের শিডিউল ছিল। উইকডেগুলোতে লোকাল এক কোচের কাছে কোচিং করতো,
আবার পড়াশোনা ছিল। এই ছেলেটাকে নিয়ে ওর বাবা মানে ওর মা খুব অ্যাম্বিশাস ছিলেন, যেহেতু ঋষভ পান্তের কাছে ক্রিকেটার হওয়ার কোনো বিকল্প ছিল না, ও ছোটোবেলা থেকে ধরেই নিছে ও ক্রিকেটার হবে। ফলে ওর মা ওই ইন্সপিরেশনটাকে দিচ্ছেন এবং নিজের সর্বস্ব দিয়ে ওকে সাপোর্টটা দিচ্ছেন এবং 5 রিটার্ন দিচ্ছে। ডোমেস্টিকে, আন্ডার-19-এ, আইপিএলে নানাভাবে ঋষভ পান্ত প্রমাণ করছে যে সে আসলে ওই ইনভেস্ট করার মতোই ছেলে, তার পেছনে তার এই মার ইনভেস্টমেন্টটা বিফলে যায় নাই। এবং খুব দ্রুত মজার ব্যাপারটা হলো তো টি-20 অভিষেক আগে হলো এবং টি-20 অভিষেকের পর মনে হলো যে ওর জন্য জায়গাটা তৈরি, কারণ ওর টি-20 অভিষেক হলো, তার পর মহেন্দ্র সিং ধোনি বলে দিল যে সে আর টপ লেভেলে মানে ইন্টারন্যাশনাল খেলবে না। এখন মহেন্দ্র সিং ধোনি যখন ইন্টারন্যাশনাল খেলবে না বললো, তখন কিন্তু অনেকগুলো লোকের জন্য আপনার একটা স্পেস ফাঁকা হয়ে গেল। মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারের শুরুর দিকে ক্যারিয়ারটা শেষ করে দিছে, ওই যে পিচ্ছি কিপারটা ছিল, নাম ভুলে গেছি, যাই হোক এই হয় আমার সঙ্গে। তো পরে মহেন্দ্র সিং ধোনির অপেক্ষায় থাকতে থাকতে ঋদ্ধি তো মানে আমাদের এই কলকাতার ঋদ্ধিমান সাহা তো ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসলো। তারপরে আপনার ওই সময় আরও 2জন উইকেট কিপার ব্যাটসম্যান ওয়েট করতেছে, পান্ত এবং লোকেশ রাহুল। ফলে কে জায়গাটা নেবে এই নিয়ে বিরাট একটা কম্পিটিশন শুরু হলো। এখন ধোনির মতো ফিগার, ধোনি তো তার ওই রঙিন ক্যারেক্টারের কারণে হয়তো ভাবমূর্তি অর্জন করতে পারে না, কিন্তু ক্রিকেটীয় দিক থেকে, ক্যাপ্টেন্সির দিক থেকে আপনি যদি দেখেন, সে ইন্ডিয়ার হয়ে জেতা যায় এমন কোনো কিছু নেই যে জেতে নাই। ফলে ধোনি হচ্ছে অনেক বড় স্ট্যাটাসের ক্যারেক্টার, অনেক বড় স্ট্যাটাসের লোক। সেই চেয়ারটায় কে বসবে, মানে কে কিপার ব্যাটসম্যান হবে ইন্ডিয়া জাতীয় দলের, এটা নিয়ে খুব মানে গরম একটা অবস্থা। সে সময় কিন্তু সবচেয়ে আগায় ছিল এই পান্ত, এবং পান্তের জন্য টেবিলটা একদম রেডি ছিল, চেয়ারটা একদম রেডি ছিল। পান্ত এসে বসবে, পারফর্ম করবে। আর পান্তের ব্যাটিংটা স্টাইল নিয়ে আমরা পরে বলবো, শেষ দিকে বলবো, কিন্তু রান করার দিক থেকে ধোনিও যেরকম ওই লোয়ার মিডল অর্ডারে কুইক রান তুলতে পারে, ফিনিশ করে আসতে পারে গেম, পান্ত তাই। কিন্তু পান্তের ব্যাপারটা আরেকটু অন্যরকম, সেটা আমরা শেষ দিকে গিয়ে বলবো। ফলে পান্তকেই বেশি প্রেফারেবল মনে করা হচ্ছিল ঋদ্ধি এবং চেয়ে, লোকেশের চেয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পান্ত প্রথম সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে নাই। প্রথম যখন সে টেস্ট বা ওয়ানডেতে আসলো, তখন তার রান করাটা খুব রেগুলার হচ্ছিল না। এটা হয় এই জাতীয় ব্যাটসম্যানদের, হঠাৎ একটা ব্যাট প্যাচ আসে। ও দুর্ভাগ্যক্রমে পান্তের ব্যাট প্যাচটা সেই শুরুতেই আসলো, ফলে পান্ত জাতীয় দলে জায়গা হারালো এবং লোকেশ ওই জায়গাটা নিয়ে নিল। এরপরে যেটা হলো, সম্ভবত লোকেশের ইনজুরিতে আবার পান্ত জাতীয় দলে ঢুকলো, সেটা বোধহয় 2021-এর ঘটনা। এইটা আমি মনে করি 2021-এর এই অস্ট্রেলিয়া সফর, বর্ডার গাভাস্কার ট্রফি, এটা ইন্ডিয়ার ইতিহাসে এবং ক্রিকেট ইতিহাসে বাধায় রাখার মতো একটা সফর। মানে যেই সফর থেকে আপনি রোমান্টিসিজম, ফাইট ব্যাক এবং মানে অদম্য শক্তি দিয়ে বিজয়, এই ব্যাপারগুলোকে এক জায়গায় দেখতে পারবেন। একটা মুভি হওয়ার মতো সফর ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াতে গেল, মানে বহুকাল পরে ওই একটা সিরিজের প্রতিটা বল আমি দেখছি। এটার কারণ ছিল না দেখে উপায় ছিল না, ট্রিমেন্ডাস সফর। সেই টেস্ট সিরিজের আপনার খেলতে গেল হচ্ছে ঋদ্ধি, আর পান্ত ছিল উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম টেস্টে যেটা হলো, পূর্ণ শক্তির ইন্ডিয়ান দল নামলো প্রথম টেস্টে, এবং সেখানে ইন্ডিয়া 100 রানের নিচে অল আউট হলো। আমার ঠিক এক্সাক্ট রানটা মনে নেই, কিন্তু এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, ইন্ডিয়াকে প্রচুর ট্রল করা হয়েছে। ইন্ডিয়া 100 রানের নিচে অল আউট হয়ে গেল, এবং পূর্ণ শক্তির দল নিয়ে, ইন্ডিয়ার ফুল লাইন আপ নিয়ে। মনে হচ্ছিল যে ইন্ডিয়া বোধহয় একটা ডিজাস্টারের সামনে পড়ছে, এখন সামনে সবগুলো টেস্টে বোধহয় এই হবে। এখান থেকেই, এই জায়গা থেকে ইন্ডিয়া ঘুরে দাঁড়ালো। এই ঘুরে দাঁড়ানোর বীরত্বের পেছনে বেশ কয়েকজনের নাম বলতে হবে। চেতেশ্বর পূজারার কথা বলতে হবে, হনুমা বিহারীর কথা বলতে হবে, আরও অনেক হিরোইক্স আছে এই সিরিজে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো যে ঋদ্ধিকে ড্রপ করে পরের টেস্টে পান্তকে নেওয়া হলো, এবং পান্ত ভেরি ফার্স্ট চান্সেই হচ্ছে একটা 90 অড ইনিংস খেলে ফেললো, এবং সেই ইনিংসটা ছিল কাউন্টার অ্যাটাকিং একটা ইনিংস। টেস্টে সে মানে আমি বললে আপনারা কেউ লজ্জা দিবেন না, সেটা হচ্ছে আমাকে ভিভের কথা মনে করায় দিল, সোজা কথায়। মানে টেস্টে যে এত আক্রমণাত্মক ব্যাটিং করা যায়, এটা পান্তকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি ধোনিকে দেখছি, বীরেন্দর সেবাগকে দেখছি,
তারপরও পান্ত আমাকে অন্যরকম একটা বিষয়ে বিস্মিত করলো। এবং আমি ওই সময় একটা স্ট্যাটাসও লিখছিলাম যে আক্রমণের শেষ কথা ভিভ রিচার্ডস, কিন্তু মনে হচ্ছে ইদানিং পান্ত সেটাকে নতুন করে লিখতে বসে। এবং পান্ত শুধু এখানেই থেমে থাকলো না, ওই টেস্টটা ড্র হলো, পরের টেস্টে আবার পান্ত ম্যাচ জয়ী একটা 90+ ইনিংস খেললো, সেখানে পান্ত সিরিজ জয় নিশ্চিত করলো ইন্ডিয়া। তো এই হচ্ছে সংক্ষেপে পান্তের চরিত্র। এরপর তো পান্ত টানা রানের মধ্যে ছিল। পান্ত সর্বশেষ যে আরেকটা সিনেমাটিক ঘটনা তার সঙ্গে ঘটলো 2022-এ, সে দলে আছে, দলের কি প্লেয়ার, যে ফরম্যাটেই হোক ঋষভ পান্ত ইন্ডিয়া কি প্লেয়ার তখন। কিন্তু সেরকম একটা অবস্থায় তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা নেমে আসলো। দিল্লি হাইওয়েতে সে কার ক্রাশ করলো, সম্ভবত মার্সিডিস এসইউভি ছিল, ক্রাশ করলো এবং ও নিজেই চালাচ্ছিল, গাড়িতে আর কেউ ছিল না। ভয়ানক অ্যাক্সিডেন্ট করলো, ভয়ানক অ্যাক্সিডেন্ট করলো। শুধু মানে অ্যাক্সিডেন্টে গাড়িটা দুমড়ে মুচড়ে গেল তাই না, ও গাড়ি থেকে নামার আগে গাড়িটাতে আগুনও ধরে গেল। তারপরে অনেকটা মানে সৃষ্টিকর্তার আশীর্বাদেই ওকে কিভাবে যে গাড়ি থেকে উদ্ধার করা হলো, মানে গাড়ি থেকে যখন উদ্ধার করা হলো তখন কার্যত ওর মুখের আকৃতিটা বদলে গেছে, ব্রেনে একাধিক ইনজুরি, এবং সেই ইনজুরিটা ডাক্তাররা শুরুতে ভাবতেছিলেন যে ওর সম্ভবত কোমায় চলে যাবে। এরপরে হাড় কত জায়গায় ভাঙছে কোনো ঠিকঠাক নেই, সারা শরীর ফ্র্যাকচার্ড, অলমোস্ট তাকে আপনার আইসিইউতে তো রাখতেই হয়েছে, সে অলমোস্ট কোমায় চলে গেছে বলে ধারণা করা হয়েছিল। পরে অবশ্য জানা গেল যে সিটি স্ক্যান থেকে যে ওর ব্রেনের ইঞ্জুরিটা তুলনামূলক কম, তাও একেবারে কম না, খুব সিভিয়ার ইঞ্জুরি ছিল, দীর্ঘদিন তার হসপিটালে থাকতে হয়েছে। এবং তাকে ফেসিয়াল মানে পুরোটা সেরে যাওয়ার পরে তাকে একাধিক ফেসিয়াল সার্জারি করতে হয়েছে যাতে তার পুরো চেহারাটার কাছাকাছি একটা চেহারা ফিরে আসে। দেখেন এই অবস্থা থেকে আর কেউ ক্রিকেটে ফেরে না, আমরা যত যাই বলি না কেন, এরকম ফ্যাটাল অ্যাক্সিডেন্ট করার পরে পান্তের তো মরে যাওয়ারই কথা, যে অ্যাক্সিডেন্ট করছে এখান থেকে বেঁচে যাওয়াটাই বাড়াবাড়ি, তারপরে সে আবার ক্রিকেট মাঠে নামবে, এটা তো হাস্যকর একটা চিন্তা। আমরা পান্তের এলিজি লিখে ফেলছিলাম 2022-এ, অবশ্য আমি তখন সাংবাদিকতায় নাই, কিন্তু আমার যতদূর মনে পড়ে ফেসবুকে বেশ বড় করে একটা এলিজি লিখছিলাম যে খুব প্রিয় একটা ক্রিকেটার হারায় গেল, মানে ধূমকেতুর মতো আসলো, পৃথিবীর একটা চমক দেখালো এবং হারায় গেল। এই পান্ত মানে একটা মানুষের প্রাণ শক্তিটা কোথায় থাকতে পারে। এতদিন আমার কাছে মানে শারীরিক ফাইট ব্যাকের চূড়ান্ত উদাহরণ ছিলেন যুবরাজ সিং। যুবরাজ সিং ক্যান্সারের সঙ্গে ফাইট করে এসে ক্যান্সার সঙ্গে নিয়ে বিশ্বকাপ জিতেছেন ইন্ডিয়াকে, 2011 বিশ্বকাপ জিতেছেন, সেখান থেকে ক্যান্সার রিকভারি করে ফিরছেন, দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন, প্রথম ম্যাচেই সেঞ্চুরি করছেন। দিস ইজ যুবরাজ সিং। আমার কাছে মনে হতো যে শারীরিক প্রতিকূলতার বিরুদ্ধে ফাইট ব্যাকের ক্রিকেটের সেরা উদাহরণ হচ্ছেন যুবরাজ সিং। তো ওই জায়গাটারেও টলায় দিছে ঋষভ পান্ত। সে বলতেছে যে না, আমিও প্রায় যুবরাজ, আমিও যুবরাজের মতো বাঁচতে জানি। আমি বলতাম যে পৃথিবীতে বাঁচতে হলে যুবরাজের মতো বাঁচতে হয়, এখন বলে যে পৃথিবীতে বাঁচতে হলে ঋষভ পান্ত বা যুবরাজের মতো বাঁচতে হয়। এই দুইজনের অবস্থান আমার কাছে এক জায়গায় চলে আসছে। দেখেন, ক্রিকেট ইজ নট ক্রিকেট, ক্রিকেট হচ্ছে লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার, আমার কাছে তাই বারবার মনে হয়। এই যে গল্প বলতেছি আপনাকে ঋষভ পান্তের গল্প, এই গল্পটা শুধু ক্রিকেটের গল্প না, এই গল্পটা হচ্ছে কীভাবে আপনি চরম দুঃসময়েতেও ফাইট ব্যাক করে আবার ওই জায়গাটায় আসবেন। দেখেন, ঋষভ পান্ত ওই কোমা থেকে উঠে এসে, ওই আইসিইউ বেড থেকে উঠে এসে আবার মাঠে ফিরছে, আবার প্র্যাকটিস শুরু করছে, সে তার বেসিক শটগুলো সব হারায় ফেলছে। এটা অন্যরকম একটা মানে আনন্দের বিষয় এটা দেখাটা। তো সেই জিনিসটা সে হারায় ফেলছিল। যখন প্রথম নেটে আসলো ওই ইঞ্জুরি থেকে ফিরে এসে, তখন সে দেখলো তার ওই ক্রিকেটিং শটগুলো হচ্ছে না। এবং মানে আমি খুব খেয়াল করলাম, এই যে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা করলো, যেটা দিয়ে সে নিজের আগমনটা ঘোষণা করলো, এর আগে অবশ্য টি-20 বিশ্বকাপও খেলে আসছে, ওখানে প্রপারলি বোঝা যায় না যে ঋষভ পান্ত ফিরে আসছে, কিন্তু এই চেন্নাই টেস্টে পুরোপুরি বোঝা গেল যে ঋষভ পান্ত ফিরে আসছে। স্টিল সেই ঋষভ পান্ত কিন্তু একটু মিসিং, সেই শটগুলো এখনও সব দেখা যাচ্ছে না। তবে আমার ধারণা সে এতদূর যখন অ্যাডজাস্ট করতে পারছে, একটা লোক মৃত্যুশয্যা থেকে ফিরে আসে সেঞ্চুরি মারতে পারে, সেই লোকটা আর খুব দ্রুত স্বরূপে ফিরে আসবে। সে গ্যাবার ঋষভ পান্ত বা অস্ট্রেলিয়ার ঋষভ পান্তকে আমরা খুব দ্রুত আবার দেখতে পাবো। তো ঋষভ তার মতো এই আনন্দটা করতে থাকুক, আমি আশা করি কানপুরে সে 2 ইনিংসেই যেন রান না পায়, এইটুকু শুধু অনুরোধ। কানপুরের 2টো ইনিংস শান্ত থাকুক ছেলেটা, এরপরে ঋষভ পান্ত পৃথিবী জয় করতে থাকুক। তার এই জয়টা শুধু ক্রিকেটের জয় হবে না, ভারতের জয় হবে না, এইটা আসলে জীবনের একটা জয় হবে, যে একটা লোক মৃত্যুশয্যা থেকে ফিরে এসে সেই ছোটোবেলায় মাকে নিয়ে যে জার্নিটা শুরু করছিল, সেই জার্নিটাকে চূড়ান্ত একটা জায়গায় নিয়ে যেতে পারে। এই যে জীবনের জয়,
এইটা বলার জন্যই আমরা থাকি। এই জন্যই আমরা ঋষভ পান্তকে স্যালুট জানাই। ঋষভকে সবার পক্ষ থেকে ভালোবাসা রইল। আপনাদেরও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।